খেলোয়াড়দের অগ্রাধিকার দিয়ে দেশের ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিতে চান আমিনুল হক। সাকিব মাশরাফির বিষয়ে নমনীয়তার আশ্বাস, ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের আশা। আমাদের পার্শ্ববর্তী সকল দেশের সাথে যাতে আমাদের একটি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকে, সেটা খেলাধুলা থেকে শুরু করে সব সেক্টর নিয়ে আমরা একটি আন্তরিক পরিবেশ গড়ে তোলার মাধ্যমে আমরা একটি সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে চাই। নারী রাইজিং স্টার্স এশিয়া কাপে টানা তৃতীয় জয় বাংলাদেশের। মালয়েশিয়াকে 90 রানে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে লাল সবুজ। চ্যাম্পিয়ন্স লিগ নকআউটের প্লে অফের প্রথম লেগে ভিনির গোলে বেনফিকাকে হারালো রিয়াল মাদ্রিদ। 5 গোলের রোমাঞ্চকর ম্যাচে মোনাকোর বিপক্ষে জয় পিএসজি। এবং মার্চে সিঙ্গাপুর ম্যাচের আগে ইনজুরি থেকে সুস্থ হয়ে জাতীয় দলে ফিরবেন হামজা। আশা জামাল ভুঁইয়ার এশিয়ান কাপ বাছাইয়ের আগে দেশে ক্যাম্প করার পরিকল্পনা। খেলার সময় সঙ্গে আছি আমি সাজিদ মুস্তাহিদ। প্রথম অফিস করতে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান সহ মন্ত্রিসভার সদস্যরা। বিকেলে হবে নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক। এই মুহূর্তে সচিবালয়ে আছেন সহকর্মীরা। শুরুতে যাচ্ছে আতিকুর রহমান তমালের কাছে। হ্যাঁ, এই সরকারের জন্য তো বটেই নতুন সরকার, এবং সেটি ছাড়া কিন্তু এই দেশের জন্য একটি নতুন ইতিহাস তৈরি হচ্ছে আজকে, অর্থাৎ গতকালকে শপথ নেওয়ার পরে কিন্তু আসলে একদিন পরে যে সরকারটি আজকে কর্মদিবস শুরু করছে, সেই সরকারের যে নতুন মন্ত্রীরা তারা কিন্তু একে একে ঢুকছেন। আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি 1 নম্বর গেটের সামনে রয়েছি। 1 নম্বর গেট দিয়ে কিন্তু আমরা কিছুক্ষণ আগেই দেখেছি যে বেশ কিছু মন্ত্রী প্রতিমন্ত্রী কিন্তু অলরেডি ঢুকে গেছেন, এবং এখন যে লাইনটি দেখতে পাচ্ছেন সেই লাইনেই মূলত আসলে মন্ত্রী বা প্রতিমন্ত্রীদের গাড়িগুলো রয়েছে। এবং এর আগে অর্থাৎ 12:30টার কিছু পরে কিন্তু সচিবালয়ের যে 5 নম্বর গেটটি রয়েছে সেই গেট দিয়ে কিন্তু আসলে তারেক রহমান নতুন যে সরকারের প্রধানমন্ত্রী তিনি কিন্তু প্রবেশ করেন, এবং তার যে দপ্তর রয়েছে 3টি, সেই দপ্তরগুলো কিন্তু আসলে সেখানে কিন্তু গিয়ে তিনি আজকে যে কর্মদিবস সেটা কিন্তু শুরু করছেন বলে আমরা জানতে পেরেছি। এবং আপনারা জানেন যে এই যে আজকের যে কর্মদিবস, সেই কর্মদিবসের যে সূচি রয়েছে সেটি যদি আমি একটু বলতে চাই, সেটি হচ্ছে দুপুর 3টায় কিন্তু সচিবদের সঙ্গে একটি কিন্তু ব্রিফ হওয়ার কথা রয়েছে বা একটি মিটিং হওয়ার কথা রয়েছে। এবং সেই মিটিংয়ে কিন্তু আমরা জানি যে সচিবেরা কিন্তু গত রাতে একটি প্রজ্ঞাপন পেয়েছেন বা আদেশ পেয়েছেন মন্ত্রিপরিষদ ডিভিশন থেকে। গাড়িতে রয়েছেন, আমি যদি একটু দেখাতে যাই, যেহেতু কালো গ্লাস রয়েছে, আমি যদি একটু অনুরোধ করি যে মন্ত্রী মহোদয় একটু যদি কথা বলতে চান তাহলে একটু কথা বলতাম। আমরা জানি যে বিএনপির যে ইস্তাহারগুলো রয়েছে সেই ইস্তাহারে তো অনেকগুলো আশ্বাস দেওয়া হয়েছিল, সেটি পূরণে আপনাদের করণীয় কি থাকবে? আবার বলেন, কি শুনিনি, কি বলছেন? আচ্ছা, আপনি যেহেতু দায়িত্ব পেয়েছেন, তো সেই জায়গা থেকে আপনি আগামীর যে বাংলাদেশ, সেই বাংলাদেশ বিনির্মাণে আপনি কী ধরনের কাজ করবেন? আগামী বাংলাদেশ নির্মাণে আমাদের সরকার প্রতিশ্রুতিবদ্ধ। সেই নির্মাণটা কি, মানে একটু দাঁড়ান, আগামী নির্মাণটা কি? নির্মাণটা হলো যে আমাদের 31 দফারটা রাষ্ট্র সংস্কার একটা প্রস্তাব আছে। এর মাঝে আমাদের সমস্ত নীতিমালা, দলীয় যে পদক্ষেপগুলো, সেগুলো আমরা বিস্তারিত বলেছি। ওই 31 দফা মোতাবেক আমরা, এবং আমাদের এই যে নির্বাচনের যে প্রতিশ্রুতি ছিল আমাদের, সেই প্রতিশ্রুতি অনুযায়ী আমরা কাজ করব। এখন এই সরকারের জন্য তো অনেকগুলো চ্যালেঞ্জ রয়েছে, কারণ অনেক ধরনের আশা রয়েছে জনগণের। তো সেটি আসলে কি আপনারা মনে করছেন যে সেটি কি অনেক ধরনের চাপ তৈরি করবে? চ্যালেঞ্জগুলো হচ্ছে যে গত প্রায় 18 বছরে আমাদের দেশের অর্থনীতি, সংস্কৃতি, শিক্ষা ব্যবস্থা, এখানকার মানে সাংবিধানিক এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো, পুলিশ প্রশাসন, তারপরে সিভিল প্রশাসন, সবগুলোকেই ডিসঅর্ডার করে ফেলা হয়েছে। মানে এভরিথিং হ্যাজ বিকাম ডিসঅর্ডার। নাও হু উইল ব্রিং দি কান্ট্রি ইন অর্ডার? This is the government under the leadership of Tariq Rahman who will bring this country in order.
আমরা দেশটাকে এই ভয়ঙ্কর যে ধ্বংসপ্রাপ্ত অবস্থা থেকে আমরা তুলে এনে আমরা একটা নতুন বাংলাদেশ করব। চ্যালেঞ্জ গ্রহণ করেই তো আমরা এখানে এসেছি। চ্যালেঞ্জ আমাদের জন্য চ্যালেঞ্জ কিছু না, দেশের জনগণ আমাদের সাথে আছে, ব্যাপক মানুষ আমাদের সাথে আছে, আমাদের ইচ্ছা সদিচ্ছা আছে। আমরা একটি আধুনিক দুর্নীতিমুক্ত সহনশীল অসাম্প্রদায়িক একটা বাংলাদেশ গড়ে তুলব। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা যেমনটা শুনছিলাম, তারা বলছেন যে আসলে অনেকগুলো চ্যালেঞ্জ রয়েছে, কিন্তু তারা চান যে সেই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করতে, এবং সেই জায়গা থেকে যেহেতু কি গণ অভ্যুত্থান হয়ে গেছে, গণ অভ্যুত্থান পরবর্তী যে সরকারটি ছিল সেই সরকারের অধীনে যে নির্বাচনটি হয়েছে, সেই নির্বাচনের পরে যেহেতু নিরঙ্কুশ একটি ভূমিধস জয় পেয়েছে বিএনপি, সেই জায়গা থেকে তারা চান যে বিএনপি যে ইশতেহারগুলো রয়েছে, যে ইশতেহারে যে আশাগুলো দেওয়া হয়েছে, যে আশ্বাসগুলো দেওয়া হয়েছে, সেগুলো তারা আসলে পূর্ণাঙ্গ বাস্তবায়ন করতে চান। এবং সেই জায়গা থেকে আমরা দেখছি যে আজকে কিন্তু বেলা 12টার পরে, 12:30টার পরে আসলে মন্ত্রী এমপিদের গাড়ি ভর কিন্তু ঢুকতে শুরু করেছে। আমি যদি একটু বলি যে সকাল থেকে আমরা দেখেছি যে এই সচিবালয়ে কিন্তু শ্বাস রব কিন্তু বিরাজ করছে, এবং সেই রবের যে অংশ সেটি আমরা দেখেছি সকাল থেকেই, যে আসলে সকল মন্ত্রণালয়ে কিন্তু আসলে কর্মকর্তারা রয়েছেন, তারা ফুল দিয়ে বরণ করবেন নতুন যে অতিথি রয়েছেন বা মন্ত্রী এমপি রয়েছেন। তো আমরা এখন যাব হাসিসদার কাছে, রয়েছেন আমাদের অন্য প্রান্তে, আমরা শুনবো সেখানকার সবশেষ খবর। দেখুন, গতকালই কর্মসূচি নির্ধারিত ছিল যে সাভারে স্মৃতিসৌধে শ্রদ্ধা জানানোর পরে নতুন মন্ত্রিসভার সদস্যরা একে একে মূলত সচিবালয়ে প্রবেশ করবেন, এবং প্রধানমন্ত্রী তারেক রহমান নিজেও সচিবালয়ে অফিস করবেন এই প্রথম কর্মদিবসে। ঠিক সে অনুযায়ী আমরা যেটি লক্ষ্য করেছি যে বেলা 12:15টার দিকে প্রধানমন্ত্রী তারেক জিয়া তিনি সচিবালয়ে প্রবেশ করেছেন, এবং সরাসরি প্রবেশ করে নিজ দপ্তর মন্ত্রিপরিষদ বিভাগের নিজ দপ্তরে তিনি চলে গেছেন। আমরা একটু এই সঙ্গেই জানিয়ে দিতে চাই, আজ এই প্রথম কর্মদিবসেই নতুন মন্ত্রিসভার আনুষ্ঠানিক প্রথম বৈঠকটি হবে, এবং সেখানে সমস্ত মন্ত্রী প্রতিমন্ত্রীদের সঙ্গে মতবিনিময় করবেন তিনি। এবং আমি এখন তথ্যটি জানাতে চাই যে এরই মধ্যে কিন্তু প্রায় 7 থেকে 8 জন মন্ত্রী প্রতিমন্ত্রী কিন্তু সচিবালয়ে প্রবেশ করেছেন, এবং একে একে সব মন্ত্রীরা প্রবেশ করবেন বলে আমরা জানতে পেরেছি। এই মুহূর্তে আমি রয়েছি তথ্য এবং সম্প্রচার মন্ত্রণালয়। এই মন্ত্রণালয়ের যিনি মন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন জহিরুদ্দিন স্বপন, তিনি এই মুহূর্তে প্রেস ক্লাবে রয়েছেন, এবং আমরা জানতে পেরেছি যে কিছুক্ষণের মধ্যেই তিনি এখানে প্রবেশ করবেন। এবং কিছুক্ষণ আগে আমাদের কথা হয়েছে ভূমি মন্ত্রী যিনি মিজানুর রহমান মিনি, তিনি অফিস করছেন, বেশ কিছুক্ষণ আগেই তিনি এসেছেন। এছাড়া বিদ্যুৎ জ্বালানির দায়িত্বে যিনি রয়েছেন ইকবাল হাসান মাহমুদ, তিনি সচিবালয়ে এসেছেন এবং এরই মধ্যে তিনি কথা বলেছেন। এছাড়া পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী যিনি আব্দুল আওয়াল মিন্টু, তিনি গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন। এছাড়া অর্থমন্ত্রী এবং বাণিজ্য মন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী একে একে সচিবালয়ে প্রবেশ করবেন, এটি আমরা জানতে পেরেছি, এবং তারা মতবিনিময় করবেন। সবচেয়ে যে বড় বিষয়টি সেটি হচ্ছে সকাল থেকেই কিন্তু নতুন প্রতিমন্ত্রীদেরকে বরণ করার জন্য সচিবালয় প্রস্তুত, এবং বিভিন্ন দপ্তরে যারা মন্ত্রীরা এসেছেন তাদেরকে কর্মচারীরা ফুল দিয়ে বরণ করেছেন, এবং পুরো সচিবালয়টি নিচ্ছিদ্র নিরাপত্তায় ঢেকে ফেলেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা। মূলত এই ছিল সবশেষ তথ্য। আমরা যখন এরপরে প্রধানমন্ত্রীর মিটিংয়ের তথ্য পাবো, এবং মন্ত্রীরা কে কি বললেন, কিভাবে তাদের ভবিষ্যৎ পরিকল্পনা সাজাতে চান, সেই গণমাধ্যম কর্মীদের সাথে যে মতবিনিময় করেন সেই তথ্যগুলো আমরা জানাতে পারবো। এই ছিল সবশেষ তথ্য। আমি এরপরে তথ্যগুলো জানানোর চেষ্টা করব। প্রথম অফিস করতে সচিবালয়ে গিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সহ মন্ত্রিপরিষদ সদস্যরা। সে খবর আমাদের জানাচ্ছিলেন সহকর্মী আতিকুর রহমান তমাল এবং প্রসূন আশিস। এবার চলে যাচ্ছে খেলার খবরে। দেশের ক্রীড়াঙ্গনের উন্নয়নে সবার আগে সংবাদ মাধ্যমকে স্বাধীনভাবে কাজ করতে হবে। বর্তমান সরকার এ বিষয়ে কোনো ছাড় দেবে না। বাংলাদেশ ক্রিকেট বোর্ড কিংবা অন্য যে কোনো ফেডারেশনে সাংবাদিকরা যেন নির্বিঘ্নে কাজ করতে পারে সে বিষয়ে প্রথম দিন থেকে পদক্ষেপ নেবে সরকার। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদনের পর এমন মন্তব্য করেছেন নবনিযুক্ত যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। সবাই মিলে যাতে আমাদের এই দেশটিকে নতুনভাবে গড়ে তুলতে পারি, একটি শান্তিপূর্ণ একটি মানবিক বাংলাদেশ গড়তে পারি। আমাদের যে নির্বাচনী ইশতেহার রয়েছে এবং সেখানে স্পষ্ট বলা হয়েছে যে সাংবাদিকরা স্বাধীনভাবে তাদের মতামত এবং তারা স্বাধীনভাবে তাদের বাক প্রকাশ করতে পারবে। সো আমরা গণমাধ্যমের সর্বোত্তম স্বাধীনতা প্রত্যয় আপনাদেরকে দিচ্ছি। পাশাপাশি আপনি ইতিমধ্যে জানেন যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তাকে নিয়ে যখন কিছুদিন আগে আপনারা দেখেছেন যে একটি ব্যঙ্গ করেছিল, এবং তিনি সেই ব্যঙ্গকে তিনি নিজে পোস্ট দিয়ে সেটিকে সমর্থন জানিয়েছেন। তার মানে আমরা
চাই যে গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করবে এবং স্বাধীনভাবে আপনারা সকল মতামত আপনারা প্রকাশ করতে পারবেন, এবং সেটার জন্য আমাদের সরকারের পক্ষ থেকে সার্বিকভাবে সহযোগিতা সবসময় থাকবে। গেল 5 অগস্টের পর ঘরোয়া ফুটবলে যে স্থবিরতা নেমে এসেছিল, নতুন ক্রীড়া প্রতিমন্ত্রীর অধীনে সেখান থেকে পরিত্রাণের আশা জাতীয় ফুটবল দলের ফুটবলারদের। ক্রীড়াঙ্গনের অন্যান্য দিকের পাশাপাশি ফুটবলে বিশেষ নজর দেবেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক, এমন প্রত্যাশা জামাল ভুঁইয়ার। সে সঙ্গে ক্রীড়াঙ্গনের সঙ্গে যুক্ত থাকা ব্যক্তিদের সুযোগ সুবিধা প্রতিমন্ত্রী নিশ্চিত করবেন বলেও আশা তাদের। ফুটবল মাঠের পরীক্ষিত ব্যক্তির কাঁধেই উঠল দেশের ক্রীড়াঙ্গনের দায়িত্ব। যার হাত ধরে সাফের প্রথম শিরোপা পেয়েছিল বাংলাদেশ, সেই হাতই এখন সামলাবে দেশের ক্রীড়াঙ্গন। বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক। অকৃত্রিম বিশ্বাস, খেলার মাঠ থেকে উঠে এসে সরকারের মন্ত্রী পরিষদে আমিনুল হক জায়গা করে নেওয়ায় স্বস্তির বাতাস বইছে ক্রীড়াঙ্গনে। দীর্ঘদিন ধরে এমন একজনের প্রত্যাশায় ছিলেন দেশের ক্রীড়া ব্যক্তিত্বরা। শুধু সাংগঠনিক দক্ষতা নয়, যিনি খেয়াল রাখবেন খেলোয়াড়দের চাওয়া পাওয়াগুলো। আর সরাসরি মাঠ থেকে উঠে আসায় কাজটা সহজ হবে আমিনুল হকের। গেল 5 আগস্টের পর থেকে অনেকটা স্থবির হয়ে পড়ে দেশের ক্রীড়াঙ্গন। অচল হয়ে পড়ে বেশ কয়েকটি ক্লাবের কার্যক্রম। ক্লাব ফুটবলে কমতে থাকে পৃষ্ঠপোষকও। সেই অবস্থার কিছুটা উন্নতি হলেও পুরোপুরি পরিত্রাণ পায়নি ঘরোয়া ফুটবল। নতুন ক্রীড়া প্রতিমন্ত্রীর অধীনে এসবের অবসান ঘটবে বলে বিশ্বাস জাতীয় দলের ফুটবলারদের। 5 আগস্টের পর তো সবকিছু আমাদের মানে আমরা যারা স্পোর্টস পার্সন আছে আমাদের একটু কি বলে অনুকূলে নাই আসলে। সবকিছু ফাইন্যান্সিয়াল অবস্থা বলেন, সবকিছু বলেন। তো এটাই চেষ্টা থাকবে, যেহেতু এখন একটা নতুন সরকার আসছে, তাদের কাছ থেকে আমাদের এক্সপেকটেশন থাকবে যেন স্পোর্টসটাকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যায়। উনি অফকোর্স বাংলাদেশ ফুটবল প্রমোট করতে পারে আর আরও ভালো করতে পারে, কারণ আই থিঙ্ক সব সেক্টর, সব স্পোর্টস সেক্টর দরকার এসে ইমপ্রুভমেন্ট। সো আমরা চাই যেটা আসলে স্পোর্টসে মানে নিয়ে খুব ব্যস্ত থাকবে। ক্রীড়া প্রতিমন্ত্রী সাবেক ফুটবলার হওয়ায় স্বাভাবিকভাবেই ফুটবল অঙ্গনের ব্যক্তিদের চাওয়া পাওয়াটা একটু বেশি। তবে বাস্তবতা মেনে সব ফেডারেশনের পাশাপাশি ফুটবলের উন্নয়নে সাবেক অধিনায়কের কাছে দাবি জানিয়েছেন বর্তমান অধিনায়ক। স্পোর্টস মিনিস্টার হিসাবে এটা শুধু ফোকাস হবে না ফুটবলে, উনি তো ক্রিকেট, ব্যাডমিন্টন, বাস্কেটবল অনেক খেলা নিয়ে ব্যস্ত থাকতে হবে। বাট অ্যাজ এ এক্স ফুটবলার উনি মানে মেবি উনি ফুটবলে নিয়ে একটু ফোকাস দিতে পারে। সো এটা আমার জন্য ভালো হবে। এছাড়া ফুটবলের জন্য ডেডিকেটেড স্টেডিয়ামও দাবি করেন জাতীয় দলের ফুটবলাররা। ভালো হয়েছে উনি আসছে। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। টানা 3 ম্যাচ জিতে রাইজিং স্টার্স এশিয়া কাপের সেমিফাইনালে উঠে গেল বাংলাদেশ নারী এ দল। গ্রুপ পর্বের শেষ ম্যাচে মালয়েশিয়াকে 90 রানের বিশাল ব্যবধানে হারিয়েছে ফাহিমা বাহিনী। শুরুতে ব্যাট করে 151 রান করে বাংলাদেশ, জবাবে 61 রানে থেমে যায় মালয়েশিয়া। ব্যাংককে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন ফাহিমা খাতুন, কিন্তু শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। 0 রানে বিদায় নেন তানজিম। যদিও লতা মণ্ডলের অভিজ্ঞতার সামনে দাঁড়াতে পারেনি মালয়েশিয়ান বোলাররা। 44 বলে 48 রানের ইনিংস খেলে দলকে 151-তে নিয়ে যান লতা। জবাব দিতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারায় মালয়েশিয়ান নারীরা। একমাত্র নূর ছাড়া ডাবল ডিজিটে রান করতে পারেননি কেউই। 61 রানেই থেমে যায় তাদের ইনিংস। নতুন মন্ত্রিসভার খুঁটিনাটি নানা পরিসংখ্যান ও বিশ্লেষণ জানতে যাচ্ছি সহকর্মী ওমর ইনানের কাছে। সাজিদ, আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে গতকাল 50 সদস্য বিশিষ্ট মন্ত্রিসভা গঠন হয়েছে। এর মধ্যে 25 জন পূর্ণমন্ত্রী এবং 24 জন প্রতিমন্ত্রী। আমরা একটু দেখে নিতে চাই কে কোন মন্ত্রণালয় পেয়েছেন। আমরা দেখতে পাচ্ছি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পেয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। তিনি 90-এর দশকের শুরুতে বিএনপিতে যোগ দেন এবং 2001 থেকে 6 সাল পর্যন্ত বিএনপি সরকারের তৎকালীন প্রতিমন্ত্রী ছিলেন এবং 6 বার জাতীয় সংসদ নির্বাচন করেছেন। এর মধ্যে 3 বার তিনি নির্বাচিত হয়েছেন। 60-এর দশকে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়নের রাজনীতি করেছেন এবং আপনি জানেন বর্ষিয়ানি রাজনীতিবিদ। তিনি বারবার বলেছেন নির্বাচনী প্রচারণার সময় হতে পারে এটাই তার শেষ নির্বাচন এবং সেজন্য তিনি জনগণকে তাকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছিলেন। দেখতে পাচ্ছি আমির খসরু মাহমুদ চৌধুরী, তিনি পেয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়। সাবেক বাণিজ্য মন্ত্রী জানেন। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, দক্ষিণ এশিয়া এক্সচেঞ্জ ফেডারেশনের প্রথম সভাপতি ছিলেন আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি চট্টগ্রামের একজন খুবই বর্ষিয়ান রাজনীতিবিদ এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য। 6 বার জাতীয় সংসদ নির্বাচন করেছেন। এর মধ্যে 5 বারই তিনি নির্বাচিত হয়েছেন। সফল ব্যবসায়ী এবং রাজনীতিবিদও। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ, তিনি পেয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তিনি দীর্ঘদিন গুম ছিলেন
শেখ হাসিনা সরকারের সময়। জানেন আপনারা, রাজনীতিতে আসার আগে বিসিএস প্রশাসনিক কারার কর্মকর্তা ছিলেন। 1991 সালে প্রয়াত বেগম খালেদা জিয়ার এপিএস হিসেবে দায়িত্ব পালন করেছেন সালাউদ্দিন আহমেদ। বর্তমানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য। যেমনটা বললাম, বিএনপির যুগ্ম মহাসচিব ও সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেছেন সালাউদ্দিন আহমেদ এবং 5 বার জাতীয় সংসদ নির্বাচন করে তিনি 3 বার জয়ী হয়েছেন। এই 2026 সালে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সহ আরিফুল হক চৌধুরী তিনি পেয়েছেন শ্রম ও কর্মসংস্থান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক মন্ত্রণালয়। বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য তিনি। 2003 থেকে সিলেট সিটি কর্পোরেশনের কমিশনার ছিলেন এবং 13 থেকে 23 পর্যন্ত তিনি সিলেট সিটি কর্পোরেশনের মেয়র ছিলেন। পাশাপাশি প্রথমবার জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে তিনি জয়ী হয়েছেন। আমরা আরেকটি দেখতে চাই, পেয়েছেন জহিরুদ্দিন স্বপন, তিনি পেয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। তিনি রাজনীতিবিদ এবং একই সঙ্গে কলামিস্ট, বিএনপির কেন্দ্রীয় কমিটির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক, একই সঙ্গে বিএনপির মিডিয়া সেলের তিনি অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। 3 বার জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন আর এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী সহ তিনি মোট 2 বার জয়ী হয়েছেন। এই ছিল আমার কাছে এখনকার আসলে যারা বিজয়ী হয়েছেন মন্ত্রিসভার খুঁটিনাটি তথ্য। অসংখ্য ধন্যবাদ। এরই মধ্যে কিন্তু আমরা দেখেছি যে মন্ত্রিসভার যারা সদস্য রয়েছেন তারা সচিবালয়ে পৌঁছেছেন এবং প্রথম দিনের অফিস করবেন। পরবর্তীতে নিশ্চয়ই আপনার কাছ থেকে আমরা আরও তথ্য জানবো। ধন্যবাদ ইনান। খেলার সময় আরও থাকছে। টি-20 বিশ্বকাপে আজ আলাদা ম্যাচে মাঠে নামছে ভারত পাকিস্তান। সুপার 8-এ যেতে জয়ের বিকল্প নেই মেন ইন গ্রিনদের। ডাচদের বিপক্ষে নির্ভর টিম ইন্ডিয়া। টি-20 বিশ্বকাপের খবর। একই দিন আলাদা ম্যাচে মাঠে নামছে ভারত পাকিস্তান। সুপার ক্লাসিকো হারের পর সুপার 8-এ যাওয়ার চ্যালেঞ্জ মেন ইন গ্রিনের। গ্রুপ পর্বের শেষ ম্যাচে তাদের প্রতিপক্ষ নামিবিয়া। ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় বেলা 3:30টায়। অন্যদিকে সন্ধ্যা 7:30টায় নিয়ম রক্ষার ম্যাচে নেদারল্যান্ডসের মুখোমুখি হবে মেন ইন ব্লু। ভারত পাকিস্তান একটা ম্যাচ ঘিরে কত কিছুরই সাক্ষী হলো ক্রিকেট বিশ্ব, কিন্তু বাইরের উত্তাপের কোনো আঁচ ছুঁতে পারেনি মাঠের খেলায়। একক আধিপত্য দেখিয়ে সালমান আলীদের লজ্জাজনক হারে বিধ্বস্ত করেছে মেন ইন ব্লু। সেই ক্ষত নিয়ে এবার সুপার 8-এ ওঠার চ্যালেঞ্জের সামনে দাঁড়িয়ে পাকিস্তান। ভারতের কাছে হারের পর এখন এই গ্রুপে টেবিলের 3 নম্বরে নেমে গেছে পাকিস্তান। 4 ম্যাচে 2 জয়ে টেবিলের 2 নম্বরে যুক্তরাষ্ট্র। এ ম্যাচে পাকিস্তানের প্রতিপক্ষ নামিবিয়া। 3 হারে ইতিমধ্যে কোয়ার্টার ফাইনালের রেস থেকে ছিটকে গেছে তারা। শক্তি পরিসংখ্যানে এগিয়ে থেকে ম্যাচে তাই জয়ের ব্যাপারে ফেভারিট মেন ইন গ্রিনই। আর জয় পেলেই সালমান আলীরা নিশ্চিত করবে কোয়ার্টার ফাইনাল। তবে ছোট দল হলেও পাকিস্তানকে বেশ চ্যালেঞ্জে ফেলতে পারে নামিবিয়া, তাই বেশ সাবধান থাকতে হবে মেন ইন গ্রিনের সঙ্গে। এই ম্যাচ দিয়ে আগের ম্যাচের সব ভুল শুধরে কোয়ার্টার ফাইনালের জন্য সর্বোচ্চ প্রস্তুতি নিতে হবে পাকিস্তানকে। একই দিনে সন্ধ্যার ম্যাচে মাঠে নামছে ভারত। এখন পর্যন্ত অপরাজিত 3 ম্যাচে 6 পয়েন্ট নিয়ে টেবিলের সবার উপরে টিম ইন্ডিয়া। এবারে শিরোপার দৌড়েও এখন পর্যন্ত ফেভারিট বর্তমান চ্যাম্পিয়নরা। গ্রুপ পর্বের শেষ ম্যাচে তারা মুখোমুখি হবে নেদারল্যান্ডসের। আসলে নেদারল্যান্ডস 3 ম্যাচে পেয়েছে মাত্র 1 জয়। টেবিলে তারা আছে 4 নম্বরের স্থানে। ভারতের সামনে ম্যাচে বড় অঘটনের সম্ভাবনা নেই বললেই চলে। ভারত চাইবে অপরাজিত থেকেই সুপার 8-এ খেলতে। ইতিমধ্যে ভারতের সুপার 8-এর প্রতিপক্ষ চূড়ান্ত হয়ে গেছে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেমিফাইনালে ওঠার লড়াই মেন ইন ব্লুর। তাই সেই বড় ম্যাচের আগে নামিবিয়ার বিপক্ষে ম্যাচেই দলের সব ধরনের পরীক্ষা নিরীক্ষা সারতে চাইবেন হেড কোচ গৌতম গম্ভীর। তামিম হোসেন, সময় সংবাদ। ইউএফএ চ্যাম্পিয়ন্স লিগের খবর। 5 গোলের রোমাঞ্চকর ম্যাচে পিছিয়ে পড়েও নকআউটের প্লে অফের প্রথম লেগে কষ্টার্জিত জয় পেয়েছে পিএসজি। ডেজিরে দুয়ের জোড়া গোলে মোনাকোকে 3-2 গোলে হারিয়েছে প্যারিস সেন্ট জার্মেই। রাতের আরেক ম্যাচে জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। ভিনিসিয়াস জুনিয়রের একমাত্র গোলে বেনফিকাকে 1-0 গোলে হারিয়েছে লস ব্লাঙ্কোস। পিএসজি এবার সরাসরি শেষ 16-র জায়গা করে নিতে পারেনি। এদিন মোনাকোর মাঠে নামে পিএসজি। তবে কিছু বুঝে ওঠার আগেই ম্যাচের মাত্র 55 সেকেন্ডে হতভম্ব পিএসজি। 1-0 লিড পেয়ে যায় স্বাগতিকরা। 18 মিনিটে পিএসজি আবারও হতাশ। 2-0-তে এগিয়ে নিজেদের মাঠে বাঁধ ভাঙা উল্লাস মোনাকোর সমর্থকদের। এরই মাঝে বড় ধাক্কা চোট পেয়ে মাঠ ছেড়েন ওসমান দেমবেলে। বদলি নামেন দেজরিয়ে দুয়ে। আর নেমেই 2 মিনিটের মাথায় ঘুরিয়ে দেন ম্যাচের মোড়। 29 মিনিটে তার গোলই ব্যবধান কমায় পিএসজি। 41 মিনিটে আবার আক্রমণ। দুয়ের পাশে আশরাফ হাকিমির দুর্দান্ত গোল। সঙ্গে সমতায় ফিরে স্বস্তি পিএসজি শিবিরে। 66 মিনিটে আবারও দুয়ের জাদু। ম্যাচে নিজের দ্বিতীয় গোল করে পিএসজিকে 3-2 ব্যবধানের লিড এনে দেন তিনি। এরপর একাধিক চেষ্টা করেও আর গোলের সম্ভাবনা জাগাতে পারেনি মোনাকো। প্রতিপক্ষের মাঠে প্রথম লেগে জয় তুলে শেষ 16-র পথে এখন অনেকটা এগিয়ে গেছে প্যারিস সেন্ট জার্মেই। রাতের আরেক ম্যাচে রিয়াল মাদ্রিদের মুখোমুখি হয় বেনফিকা। প্রতিপক্ষের মাঠে সবশেষ ম্যাচের হারের ক্ষত ভুলে সেরা ছন্দে ফিরতে শুরু থেকেই চেষ্টা করে লস ব্লাঙ্কোস।
তবে আধিপত্য ধরে রাখলেও গোল পেতে বেশ বেগ পোহাতে হয়েছে আরবেলাওর শিষ্যদের। প্রথমার্ধেই সহজ 2 গোলের সুযোগ মিস করেন এমবাপ্পে ও ভিনিসিয়াস জুনিয়র। দ্বিতীয়ার্ধে অবশ্যই এই দুজনই দেখান ঝলক। 50 মিনিটে এমবাপ্পের পাসে বিনির দুর্দান্ত গোলে লিড পেয়ে যায় রিয়াল মাদ্রিদ। শেষ পর্যন্ত বিনির ওই 1 গোলই প্রথম লেগে 1-0 জয় নিশ্চিত হয় রিয়াল মাদ্রিদের। তামিম হোসেন, সময় সংবাদ। মার্চে সিঙ্গাপুর ম্যাচের আগে ইনজুরি থেকে সুস্থ হয়ে জাতীয় দলে ফিরবেন হামজা দেওয়ান চৌধুরী। বাংলাদেশ অধিনায়ক জামাল ভুঁইয়ার সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন তিনি। এদিকে সিঙ্গাপুর ম্যাচের আগে দেশেই অল্প কয়েকদিনের জন্য ক্যাম্প করতে চান JB6। প্রথমে 2-3 দিন এইখানে প্র্যাকটিস করতে পারি, আর তারপরে আমরা শিফট করতে পারি ভিয়েতনাম অথবা থাইল্যান্ড, এরকম একটা দেশ, ওইখানে ক্যাম্প করতে পারি। আই থিঙ্ক এটা বেটার অপশন হবে। হামজা আমাকে বলছে উনি সুস্থ হবে, উনি ফিট হবে ওই সময়। খেলার সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। খেলোয়াড়দের অগ্রাধিকার দিয়ে দেশের ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিতে চান আমিনুল হক। সাকিব মাশরাফির বিষয়ে নমনীয়তার আশ্বাস, ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের আশা। নারী রাইজিং স্টার্স এশিয়া কাপে টানা 3য় জয় বাংলাদেশের। মালয়েশিয়াকে 90 রানে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে লাল সবুজ। এবং চ্যাম্পিয়ন্স লিগ নকআউটের প্লে অফের প্রথম লেগে ভিনির গোলে বেনফিকাকে হারালো রিয়াল মাদ্রিদ। 5 গোলের রোমাঞ্চকর ম্যাচে মোনাকোর বিপক্ষে জয় PSG। এই ছিল খেলার সময়, এরপর দেখবেন দুপুরের সময়। সঙ্গে থাকুন সময়ের।